বেশ কিছুদিন হলো আমাদের বাসায় গাছ কাটা হচ্ছিল আর এখনও গাছ কাটা শেষই হয়নি। তো এই যে অনেকগুলো পাতা ছিল, এখানে ডালপালা ছিল, ডালগুলো ছাদের উপরে নিয়ে যেয়ে শুকাতে দিলাম। আর নিচে কিছু পাতা ছিল, বেশ কিছুখানি পাতা ছিল, 2 বস্তার মতো। ওগুলো পুড়িয়ে ফেলা হলো কারণ খুব মশা হচ্ছিল। আর এখানে তো এখনও বেশ কিছু গাছপালা আছে আমাদের। আরও অনেকখানি পাতা আম্মু এদিক থেকে ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছিল, কারণ এগুলো পুড়িয়ে ফেলবো আমরা। পাতা আর জাল দেব না, কারণ পাতা থেকে অনেক কালো ধোঁয়া হয় আর অনেক কালি হয় চুলায়, সো পাতাগুলো আমরা পুড়িয়ে ফেলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন, চলে আসলাম আরও একটি নতুন ব্লগে। অনেক দিন ধরেই কচু খেতে ইচ্ছে হচ্ছিল আর আম্মুকে বললাম আজকে যে আম্মু আজকে কচু রান্না করো ইলিশ মাছ দিয়ে। তো আব্বুরও আসলে কচু খেতে খুব ইচ্ছে হচ্ছে। কচু কিন্তু আমাদের বাসার পাশেই আছে, প্রচুর কচু আছে। আমাদের বাসার আশেপাশে প্রচুর কচু আছে, এখান থেকে আমরা সবাই খাই, প্রতিবেশীরা, আশেপাশের মানুষজন, মানে আমাদের পাড়ার মানুষেরা সবাই এইখান থেকেই কচু নিয়ে যায়। তো বাসার পাশেই অনেক পুষ্টি আছে, আর কোথায় যেতে হবে। এই যে যেই ভাবা সেই কাজ, কচুগুলো আব্বু কেটে আনলো। আব্বু বাইরে ছিল, আব্বু বাইরে থেকে যখন বাসায় আসলো তখন আশেপাশের থেকে এই কচুগুলো সংগ্রহ করে আনলো। কচু কিন্তু খুবই ভিটামিন আছে আর এটাতে আয়রনও আছে। আমাদের বেশি করে রোজা থাকলে কচু জিনিসটা খাওয়া উচিত, যদিও বা সবসময় পসিবল হয় না, কারণ অ্যালার্জিরও একটা সমস্যা আছে। সো সব কিছু মেনটেন করেই কচু খেতে হয়। এই যে এখন কচু রান্না করার পালা। আজকে আমাদের অনেক রান্না করা হবে, 2টা তরকারি, আবার হচ্ছে চপ আর পেঁয়াজি। তো সর্বপ্রথম আম্মু কচুটাই রান্না করতে শুরু করলো। এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কিন্তু কেটে দিয়েছে তেলের মধ্যে। কিছুক্ষণ এখানে ভাজার পরে জিরা দিয়ে দিল, আস্ত গোটা জিরা। জিরা দিলে কচু ঘাটিটার টেস্ট খুব বেশি লাগে, ভালো লাগে। আর এখন দিয়ে দিল বাটা মশলা, রসুন, আদা, জিরা এখানে আছে। তো এই মশলাগুলোকে একটু সামান্য ভাজার পরে এখানে দিতে হবে মাছ। আমাদের যে ছোট একটা মাছ ছিল ঝাটকা ইলিশ, আজকের এটা লাস্ট শেষ মাছগুলো, 1 কেজি আনা হয়েছিল। তো সেই ইলিশ থেকে একটা ইলিশ দিয়ে দেওয়া হলো, এটা লাস্ট ইলিশ। যেহেতু অল্প কচু তাই অল্প একটু মাছ দেওয়া হলো। আসলে মধ্যবিত্তদের এখন ইলিশ খাওয়াটা আমার মনে হয় যে একটা স্বপ্নের মতো। সো এগুলো ঝাটকা ইলিশ খেয়ে আমাদের শখ মেটাতে হচ্ছে। ইলিশ মাছটা দেওয়ার পরপরেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে তেলের মধ্যে। তারপরে দিয়ে দেওয়া হলো লবণ। লবণটা পরিমাণ মতোই দিতে হবে, আর গুঁড়ামরিচ দিয়ে দিল। এখন দিতে হবে পানি। গুঁড়ামরিচটা কিন্তু পানি দেওয়ার পর দিলেও হয়, কারণ মরিচ কিন্তু পুড়ে যায়। এখন সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। আর এই মাছটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর ঢেকে না রাখলেও অবশ্য চলবে, এটা আসলে ইচ্ছা, ঢেকে না রাখলেও সিদ্ধ হবে। তো আম্মু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিল। ঢাকনা তুলে আস্ত মাছটা আম্মু তুলে দিল, কারণ মাছটা বেছে আমরা তারপরে ঘাটির মধ্যে দিব। আর ওই মশলা, কষানো মশলার মধ্যে কচুগুলোকে ঢেলে দিল। কচুগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রাখা। কচুগুলো এতই কচি কচু, মানে খুব কচি কচি কচু, এগুলো দেখলে মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে। আর এই যে কচু এখন ডাল ঘোটা দিয়ে আম্মু একটু ঘুটে ঘুটে দিচ্ছিল, যেন কচুগুলো মিক্স হয়ে যায়, একদম পেস্ট হয়ে যায়। কচু কিন্তু আমাদের বাসার সবারই খুব প্রিয় একটা খাবার, আর ইলিশ মাছ দিয়ে কচুর একটু টেস্টটা অন্যরকম, বেশি ভালো লাগে। আসলে যারা কচু প্রেমী, ইলিশ প্রেমী, তারাই বুঝবে যে কচু দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে। কচু রান্না করার পরে আমাদের 5:30 বেজে গেছে, আর এখন আমাদের রান্না করা হচ্ছে চপ। চপ ভাজা হচ্ছে। চপগুলো কিন্তু একদম হোমমেড চপ। আম্মুকে আমি আলু ভর্তাগুলো বানিয়ে একদম রেডি করে দিয়েছিলাম চপ, আর এখন আম্মু শুধু রেডি চপটা ভাজছে। আর ব্যাটারটা আমরা প্রায় 2 ঘন্টা আগে বানিয়ে রেখেছি, যেন এই ঘোলা দিয়ে চপটা ভাজতে ভালো হয়। চপের ঘোলাগুলো যত আগে ভেজে রাখা যাবে ততই কিন্তু ভালো লাগে খেতে, আর খুব মুচমুচে হয়। রোজা রেখে আসলে চপ খাওয়া উচিত না, কারণ অনেক তৈলাক্ত একটা খাবার, কিন্তু তারপরেও অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে চপ খাবো। তো আজকে যেই ভাবা সেই কাজ। ছোট ভাই আর আমার অতিরিক্ত জিদের কারণে আম্মু আজকে চপটা বানাচ্ছে, কারণ
আমরা দুইজন খুবই চপ খেতে পছন্দ করি। এই একটা চপ কিন্তু আম্মু আসলে পরীক্ষা করার জন্য দিয়েছিল যে তেলটা গরম হয়েছে কিনা, এজন্য প্রথমে একটা দিয়ে টেস্ট করা হচ্ছিল। আর চুলায় খুব সুন্দর কিন্তু হিটও হচ্ছিল, এজন্য ভাজতেও খুব সুবিধা। আম্মু আমাকে আসলে চপটা এক পাশে সাইড করতে বলল, আমি সাইডে ধরবো আর আম্মু আরও কয়েকটা চপ দিবে কড়াইয়ে। ভিউয়ার্স, অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। এটা যেহেতু রমজান মাস, আর এই মাসে সবাই নেকি খোঁজে, কোন কাজ করলে নেকি পাওয়া যাবে, কোন ইবাদত করলে, কোন আমল করলে বেশি নেকি পাওয়া যাবে। তো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা মায়ের সাহায্য করুন, আপনাদের মাকে হেল্প করুন, আপনাদের বাবাকে হেল্প করুন। বাবা মাকে হেল্প করা কিন্তু সবথেকে বড় ইবাদত। আর যখন দেখবেন বাবা মা আপনার জন্য দোয়া করবে, তখন কিন্তু আপনার জীবনে অন্যরকম একটা পরিবর্তন আসবে। মা বাবার দোয়া পাওয়াটাই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ আমল, আমার যেটা মনে হয়। এটা অবশ্য সব জ্ঞানীগুণী ব্যক্তিরাই বলেন। যাই হোক, মায়ের হেল্প করুন, ছেলে হন বা মেয়ে। রমজানে কিন্তু মায়েদের অনেক কাজ থাকে, সো একটু করে হাত যদি আপনারা দেন কাজে, তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হবে আর আপনাদের মায়েদেরও অনেক সুবিধা হবে। যদিও আমার মনে হয় যে এটা একটু উপদেশমূলক কথা হয়ে গেল, কিন্তু তারপরেও আমার যেটা মনে হয় যে আমাকে অনেকেই ফলো করেন, আমার ভিডিও দেখেন, সো আমি আপনাদেরকে একটু ভালো ভালো টিপস দিই। তো এই যে কথাবার্তা বলতে বলতে আমাদের চপগুলো প্রায় ভাজা শেষ। এটা লাস্ট ছিল এই তিনটা। চপগুলো খুব সুন্দর মুচমুচে ফুলকো ফুলকো হয়েছে, যেমনটা খেতে চাচ্ছিলাম আমরা। চপ ভাজতে ভাজতে অন্ধকার হয়ে গেছে, আর আমি চপগুলো নিচে নিয়ে চলে আসলাম টেবিলে। এখন আমাদের ইফতারিগুলো সাজানো হবে। ভিউয়ার্স, আজান দিতে আর 10 মিনিটের মতো দেরি, আর এখন সবাই তাড়াহুড়া করে অজু করে আমরা বসে গেছি খাবার খাওয়ার জন্য, ইফতারি করার জন্য। তো এই যে আম্মু সবার প্লেটে মুড়ি দিয়ে দিচ্ছে আর সমস্ত খাবার দাবার সার্ভ করা হচ্ছে। আমি সবার প্লেটে খেজুর দিয়ে দিলাম, আর এই যে আমাদের বুট দিচ্ছে আম্মু। বুটগুলো কিন্তু 3-4 দিনের জন্য রান্না করে রাখা হয়েছে, একটু করে গরম করা হচ্ছে আর খাওয়া হচ্ছে। বুট আসলে রান্না করে যতদিন ফ্রিজে রাখা হয়, আমি দেখেছি বুটের টেস্ট ততটাই বেশি বাড়ে আস্তে আস্তে। বুটগুলো যত বসে ফ্রিজের মধ্যে ততই ভালো লাগে, আচারের মতো লাগে খেতে। বুট দেওয়া শেষে এখন আমাদের আলুর চপ চলে এসেছে। আলুর চপ আমাদের সবার প্লেটে দেয়া হবে। আসলে ইফতারের আগের টাইমটায় আসল টাইম, এই টাইমে বসে একটু দোয়া দরুদ পড়া উচিত, ইবাদত করা উচিত। তো এই যে আম্মু একটু তাড়াতাড়ি প্লেট সাজাচ্ছিল, আর সাজানোর পরে আমরা সবাই একসঙ্গে বসে ইফতার করব। পুরা রমজান জুড়েই কিন্তু আমাদের ইফতারির আইটেমে মানে সব কিছুই বাসায় বানানো থাকে আইটেমগুলো, এজন্য আমাদের আসলে একদিকে একটু বেশি কাজ করতে হয়। ভিউয়ার্স, এখন আজান দিয়েছে আর আমরা সবাই ইফতার করতে বসেছি। আমি সবার গ্লাসে শরবত দিয়ে দিলাম, সবার গ্লাসগুলোতে। আর শরবতটাকে আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে। এখন এই যে ইফতারি করার সময় আর আজানও দিয়েছে, এখন সবাই ইফতার করছে, আব্বু খাচ্ছে, আমার ছোট ভাই বসে আছে, ওই আমাদের বাসার পাশের মসজিদে আজান না দেওয়া পর্যন্ত খাবে না। আর এই যে আমি আব্বু খাওয়া শুরু করেছি। আমি কিন্তু প্রথমে আজকে শরবতটাই খেয়েছি, কারণ আমার এত পিপাসা লাগছিল কি বলবো সারাদিন, আর তারপরে খেজুরটা ট্রাই করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ইফতারিটা শেষ। ভিউয়ার্স, ইফতারি তো আমাদের হজম হয়ে গেছে, আর এখন বসেছি রাতের খাবার খেতে। রাত্রে আরেকটা চপ নিয়ে নিলাম, চপটা গরম করে নিয়েছি কারণ একটু নর্মাল হয়ে গিয়েছিল। আর কচু ঘাটি নিয়েছি, কচু ঘাটিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর সঙ্গে আছে আমাদের রুই মাছের তরকারি। রুই মাছ আজকে টমেটো কেটে দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে। আমি আসলে ঝোলটা নিইনি, ঝোল পরে নিব। আসলে কচু ঘাটি হলে আমার তো আর কিছু লাগে না, খুবই ভালো লাগছিল। সারাদিন রোজা রাখার পরে কচু ঘাটি দিয়ে আসলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আজকের দিনটা একটু চড়া গেছে, আর কাজকর্ম করতে করতে খুব পিপাসা লাগছিল সারাদিন, শরীরটাও ভীষণ দুর্বল লাগছে আজকে। যাই হোক, এই কচু ঘাটি খেলে আজকে আয়রনের ঘাটতিটা পূরণ হবে ইনশাআল্লাহ। আর এই যে আমি এখন ট্রাই করছি আলুর চপ।
আলুর চপটার কথা কিন্তু আমি বলতে ভুলেই গেছি। আলুর চপটাও আজকে ভীষণ টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। বাসায় বানানো চপ আসলে খুব হেলদি এবং খুবই ভালো। সবাই ট্রাই করবেন বাসায় বানানো খাবারগুলো খেতে। আলুর চপ আর কচু দিয়ে খাওয়ার পরে আমি এখন মাছ দিয়ে ভাতটা ট্রাই করছিলাম। রুই মাছ কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তাও খেতে হবে তাই খাই। আমি আবার আঁশ ছাড়া মাছগুলো বেশি ভালো খাই। আঁশ ছাড়া মাছগুলো খেতে আমার বেশি ভালো লাগে। এই টমেটোর তরকারিটাও অসাধারণ হয়েছিল। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।